আচ্ছা, বাকি শুনতে পাচ্ছি না স্যার, কথা খুবই আস্তে শোনা যাচ্ছে, কোনো কথা বুঝতে পারছি না আমি। আর আরে আর তাহলে একটা হেডফোনে শুনছিল, সেটার মাইক্রোফোন খারাপ। তুমি হেডফোন গুলো সরিয়ে নর্মালি কথা বলো না, তোমার হেডফোনেই কেন শুনতে হবে? রিমুভ দ্য হেডফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমি তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এবার একবার বললেন, তখন কি বললেন আর কিচ্ছু শুনতে পাইনি ওটা। আমি বলছি যে তোমার কোয়েশ্চেনটা একবার রিপিট করবে যেটা করেছিলে, কারণ ওটা হয়তো তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে, ওই ফোনটা আমার একটু খারাপ হয়ে গেছে সেই জন্য। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে, আমি বলছি, দেখছি। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা পরে, আগে হচ্ছে বাকিরা জয়েন করছে না কেন? আচ্ছা, এই সেশনটা নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে, যে সেশনটা আমি কন্ডাক্ট করলাম অবশ্যই থাকবে, সেটা বলো এখন। লেট মি ক্লিয়ার দিস ডাউট। স্যার, লাস্ট লাস্ট মোমেন্টে যেটা বললেন, মানে ও পেট আর আর কি পিলাইসিস, তো হ্যাঁ, সেটার মানে ওই রেগুলেশনটা আরেকবার বলেন একটু। আচ্ছা, সেটা রেগুলেশনটা আরেকবার বলছি, ঠিক আছে? ভেরি নাইস। আমি যাচ্ছি গিয়ে শেয়ার করে এটা তোমাদের বলছি। না, এটা কিছু ব্যাপার না, এখানে তো অবশ্যই ডাউট থাকবে, এটা তো খুব হাই হাই লেভেলের মলিকুলার বায়োলজি, এটা তোমাদের বুঝতে একটু তো সমস্যা হবে। দেখো, দেখতে পাচ্ছ তো এই স্লাইডটা, একটু মন দিয়ে দেখো। হ্যাঁ, লাস্টে আমি যে হ্যাঁ স্যার। রেগুলেশনটা বলছি, সেটা হচ্ছে যে তোমরা এই ফ্যাক্টটা জেনে, যদি নাও জেনে থাকো জেনে নাও। সেটা হচ্ছে যে দুটো প্লাজমিডের যদি অরিজিন অফ রেপ্লিকেশন সেম হয়, হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই দুটো প্লাজমিড একসাথে কো এক্সিস্ট করতে পারে না কোনো ইকোলাই হোস্টের মধ্যে। ইজ ইট ওকে? আই হ্যাঁ স্যার। রিপিট, হ্যাঁ দুটো স্যার। প্লাজমিডের যদি অরিজিন অফ রেপ্লিকেশন, মানে ওটা প্লাজমিড ইজ অটোনমাসলি রেপ্লিকেটন এলিমেন্ট, এটা আমরা সবাই পড়েছি ছোটবেলার ডেফিনেশন। প্লাজমিড ডিএনএ ইজ অটোনমাসলি রেপ্লিকেটিং এলিমেন্ট। তাহলে তার মানে অটোনমাস যদি হয়, মানে ওর স্বায়ত্ত আছে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ স্যার। যেটা হচ্ছে যে ওর নিশ্চয়ই একটা নির্দিষ্ট অরিজিন অফ রেপ্লিকেশন আছে। এবার সেই অরিজিন অফ রেপ্লিকেশনটা যদি সেম হয় দুটো প্লাজমিডের মধ্যে, তাহলে ওরা কিন্তু ইকোলাই হোস্টের মধ্যে সার্ভাইভ করতে পারবে না। প্লাজমিড শুড হ্যাভ ডিফারেন্ট অরিজিন অফ রেপ্লিকেশন টু বি কম্পিটেন্ট টু ইচ আদার while surviving within a ইকোলাই হোস্ট। বোঝা গেল? এইবার হ্যাঁ যেটা স্যার। হচ্ছে যে দুটো প্লাজমিডই ইকোলাই এর মধ্যে আছে কিনা সেটা জানার জন্য আমি কি করব, একটা প্লাজমিডে ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট জিন আছে, ধরো পেট28 এতে, অন্য প্লাজমিডটা পি লাইসের তাতে ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্ট জিন আছে। তাহলে আমি ইকোলাইটাকে যদি একটা মিডিয়ামে গ্রো করাই, যার মধ্যে ক্যানামাইসিন এবং ক্লোরামফেনিকল দুটোই আছে, তাহলে সেটা তখনই গ্রো করতে পারবে যদি তার মধ্যে পেট28 এর প্লাজমিডটাও থাকে, আবার পি লাইসের প্লাজমিডটাও থাকে। ঠিক বলছি তো? হ্যাঁ ডাউট থাকলে ঠিক আছে। বলো। আদারওয়াইজ তো হ্যাঁ গ্রো ঠিক করতে আছে। পারবে না, কারণ ওর অ্যান্টিবায়োটিকটা ভাঙার জন্য তো জিনগুলো থাকতে হবে, সেগুলো প্লাজমিডে আছে। আমি এটাই বলতে হ্যাঁ চাইছিলাম। কিন্তু দুটো প্লাজমিডের যদি অরিজিন অফ রেপ্লিকেশন সেম হয়, তাহলে কি সমস্যা হবে, যে এই দুটো প্লাজমিড একসাথে গ্রো করতে পারবে না। সেক্ষেত্রে ইকোলাইটাও কিন্তু গ্রো করতে পারবে না, কারণ সেক্ষেত্রে হয় ক্যানামাইসিন নয় ক্লোরামফেনিকল, নয় বোথ ক্যানামাইসিন ক্লোরামফেনিকল ভাঙার মতো জিন নেই। And these are the antibiotics which will kill E. coli. Is it okay? হ্যাঁ স্যার। বোঝা গেল? কোয়েশ্চেনটার উত্তর হলো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, স্যার, নেক্সট। আমি ওই জায়গাটা বুঝতে পারিনি যে এক্সক্যাল সাবস্ট্রেটের ওয়ার্কটা কিসের জন্য, কাজের জন্য, মানে ইউজ কিসের জন্য করছি। এক্সগ্যাল সাবস্ট্রেটটা কিসের জন্য ব্যবহার করছি? ভেরি গুড, ঠিক আছে, হুম। বুঝিয়ে দিচ্ছি। দেখো, এক্সগ্যাল, এইখানে তুমি দেখতে পাচ্ছ তো সৌরদীপ এই স্ক্রিনটায়? হুম এখানে হুম। একটা জিনিস দেখো, এক্সগ্যাল হচ্ছে নন ইনডিউসার সাবস্ট্রেট। মানে দেখো, এক্সগ্যালের স্ট্রাকচারটা কিন্তু অ্যালোল্যাক্টোজের থেকে একটু ডিফারেন্ট। ওটা কিন্তু মানে তোমার অনেক রিংটা বড়, যে সাইডের রিংটা যেখানে কালচারটা আছে, ঠিক আছে? এইবারে এই রিংটা বড় হওয়ার জন্য ওটা কি করছে, ওটা রিপ্রেসারকে বাইন্ড করতে পারে না, কারণ ইনডিউসারের থেকেও স্ট্রাকচারটা অনেকটা আলাদা। তার মানে
এটা ইনডিউস করতে পারছে না, ঠিক আছে, এটা ইনডিউস করতে পারছে না কিন্তু কোনো ইয়েতে ল্যাক অফেরেন্সে। বাট এটার মধ্যে যেহেতু একটা ওই বিটা লিঙ্কে যাচ্ছে, বা এটাও যেহেতু বিটা ডি গ্যালাক্টোপাইরানোসাইড, ফলে বিটা গ্যালাক্টোসিডেস কিন্তু এক্সালকে ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে একটা ব্লু কালারের প্রোডাক্ট তৈরি করছে। এইবার আমি যদি দেখতে চাই যে ধরো আমি একটা মিউটাজেন দিয়ে ট্রিট করেছি ইকোলাইকে, তাহলে ল্যাগজেড জিনটা মিউটেটেড হয়েছে কি হয়নি সেটা আমি কিভাবে বুঝতে পারবো সৌরদীপ? তাহলে ল্যাক্সের জিনটা যদি হয় তাহলে মানে বিটা ডি গ্যালাক্টোসাইড এখান থেকেই হচ্ছে, গ্যালাক্টোসাইডেস এনজাইমটা ল্যাক্সেট থেকে হচ্ছে, তো ল্যাক্সেটটা একে ক্লিভ করবে আর ব্লু কালার মানে দিবে। তাহলে ব্যাপার হচ্ছে যে যদি জিনটা মিউটেটেড হয়ে থাকে তাহলে বিটা তারা হবে না। গ্যালাক্টোসিডেস এনজাইমটা তৈরি হয়নি, ফলে তাহলে যদি কালার তৈরি দেবে না না। হয় তাহলে এক্সাল এক্স্যাক্টলি ভাঙতে পারবে না, হুম ফলে ব্লু হুম কালার তৈরি হবে না। যদি ল্যাগজেড মিউটেশন না হয়ে থাকে, বিটা গ্যালাক্টোসিডেস তৈরি হয়, তাহলেও এক্সালকে ভাঙতে পারবে এবং ও ব্লু কালার দেবে। তাহলে তুমি যদি একটা অ্যাগার প্লেটে এক্সাল পাউডার দাও এবং সেই প্লেটে যদি তুমি ব্লু কালারের কলোনি দেখতে পাও, তার মানে কি যে তোমার ল্যাগজেড জিন ইনট্যাক্ট আছে, কোনো মিউটেশন ঢোকেনি এবং বিটা গ্যালাক্টোসিডেস কিন্তু প্রপারলি তৈরি হচ্ছে। কিন্তু তুমি যদি হোয়াইট কালারের কলোনি দেখো, তার মানে তোমার ল্যাগজেড জিনের মধ্যে কিন্তু মিউটেশন ঢুকেছে, বিটা গ্যালাক্টোসিডেস তৈরি হচ্ছে না এবং এক্সাল ব্রেকডাউন হচ্ছে না। এই জিনিসটাকে বলে গিয়ে হচ্ছে ব্লু হোয়াইট স্ক্রিনিং। কিন্তু ইনডিউসটা কিন্তু আবার আমরা আইপিটিজি দিয়ে করাচ্ছি। আমরা এক্সালকে শুধু ব্যবহার করছি করা অ্যাসে, যেটা একটা কালার দেবে বা দেবে না, which is a indirect measure যে ল্যাগজেড কতটা ইনঅ্যাক্টিভ বা কতটা মিউটেশন হয়েছে বা হয়নি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কারুর? তো ওই আইপিটিজির কনসেন্ট্রেশনের উপর কিভাবে মেনটেন করে মানে রেগুলেশনটা, তখন শুনতে পাচ্ছিলাম না ভালো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, আইপিটিজি এইটা তো বুঝতে পারছো যে আইপিটিজি দিলে কি হবে, রিপ্রেসারটা ছেড়ে দেবে ল্যাক অপারেটরকে এবং ইকোলাই আরএনএ পলিমারেজ কিন্তু টি7 আরএনএ পলিমারেজ জিনকে ট্রান্সক্রাইব করবে এবং টি7 আরএনএ পলিমারেজ প্রোটিন তৈরি হবে, যে টি7 আরএনএ পলিমারেজ প্রোটিনটা টি7 প্রোমোটারে বাইন্ড করে আমাদের রিকম্বিনেন্ট প্রোটিনকে এক্সপ্রেস করাবে, মানে রিকম্বিনেন্ট জিনের এক্সপ্রেশন হবে, রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি হবে। এবার যদি আমি আইপিটিজি কনসেন্ট্রেশন কমিয়ে দিই, তাহলে কি হচ্ছে যে ইকোলাই আরএনএ পলিমারেজ টি7 জিনকে কম এক্সপ্রেস করছে, কারণ সবকটা রিপ্রেসার ছাড়ছে না, তাহলে টি7 আরএনএ পলিমারেজ কম তৈরি হচ্ছে, তোমার টার্গেট হ্যাঁ, জিনের এক্সপ্রেশন কম হচ্ছে বা টার্গেট একটু কম প্রোটিনটাও হবে। কম তৈরি হচ্ছে। কেন কমাতে চাইছি? অতিরিক্ত বেশি যদি হয়ে যায়, মানে আমরা যদি অতিরিক্ত বেশি আর কি যাকে বলে লোভী হয়ে যাই, প্রচুর প্রোটিন চাই, তখন কি হবে যে ইকোলাই এর কাছেও তো একটা ফরেন প্রোটিন, ইকোলাই কিন্তু হ্যাঁ, ওই প্রোটিনটাকে একটা ইনক্লুশন বডি মানে একটা বাক্স বন্ধ করে আলাদা রেখে দেবে। এই বাক্স বন্ধ করে যদি ইকোলাই প্রোটিনটাকে আলাদা রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না, কারণ রিকম্বিনেন্ট প্রোটিনটা সলিউবল হলে তবেই কিন্তু সেটা দিয়ে আমি ধরো কারোর ডায়াবেটিস কমাতে পারছি বা কিছু করতে পারছি। তখন আমি কি চেষ্টা করবো, আমি রিকম্বিনেন্ট প্রোটিনের মাত্রাটা কমানোর চেষ্টা করব, যাতে ওটা অতটা টক্সিক না হয় ইকোলাই এর জন্য যে ওটাকে বাক্স বন্ধ করে রাখতে হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে সেই ক্ষেত্রে আমি কি করছি, আমি হ্যাঁ স্যার। আইপিটিজিটা কম দিচ্ছি যাতে টি7 আরএনএ পলিমারেজ কম তৈরি হয় এবং আমার রিকম্বিনেন্ট প্রোটিনটাও কম তৈরি হয় এবং সেটা বাক্সবন্ধ না করতে হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে, বুঝলাম। হুম। নেক্সট কোয়েশ্চেন। স্যার এই যে ল্যাকজের যে রিপ্রেসার, হ্যাঁ, এটা কি দুটো প্রমোটারের জন্য কি একই হবে? যেমন টি7 প্রমোটারে ওটা কাজ করছে, আবার ল্যাক প্রমোটারে তো ওটা কাজ করে, তো দুটো প্রমোটারে কি একই ভাবে কাজ করবে ওটা? ওকে, লেট মি আনসার দিস কোয়েশ্চেন। ল্যাগজেড রিপ্রেসারটা একটা নির্দিষ্ট প্রমোটার সিকোয়েন্সকে বাইন্ড করে, ঠিক আছে? এইটা আমি পড়াবো। ল্যাগজেড রিপ্রেসার ইজ আ প্রোটিন, ঠিক আছে, একটা টেট্রামারিক প্রোটিন, হ্যাঁ, মানে 4টে সাব ইউনিট দিয়ে তৈরি হয়েছে, ওটা একটা নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সকে বাইন্ড করে, which is nothing but recognized as the lac operator region, ঠিক আছে?
এবার তুমি ওই নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সটা যেখানেই ইঞ্জিনিয়ার করে দেবে, ফ্ল্যাগ ব্রেক রিপ্লেসার সেখানেই বাইন্ড করবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে তাহলে এইখানে আমাকে এখানে এইখানে সিস্টেমটা এই জন্য তৈরি করা হয়েছে যে আইপিটিজি থাকলে কি হবে, আইপিটিজি যেহেতু গ্র্যাটিকুয়াস ইনডিউসার, ও কিন্তু ল্যাকটিক প্রেসারকে বাইন্ড করে সরিয়ে দিচ্ছে, বিট উইদিন দিস জিইসি, বিট উইদিন দিস পেট সিস্টেম। ঠিক আছে? ফলে আমি দুটোতেই যদি একটা ওই অপারেটর সিকোয়েন্স দিয়ে দিই যাতে ল্যাকটিক প্রেসার বাইন্ড করতে পারছে এবং সাবসিকুয়েন্টলি আইপিটিজি, তাহলে আইপিটিজিটা ল্যাকটিক প্রেসারকে সরিয়ে দিতে পারছে। কারণ আমাদের আরেকটা লেভেল অফ রেগুলেশন, তুমি বলবে যে তাহলে কেন ঢোকানো হয়েছে, বিকজ উই নিড অ্যানাদার লেভেল অফ রেগুলেশন। প্রোটিন প্রোডাকশনটা কম হওয়া যতটা বিপজ্জনক, বেশি হয়ে যাওয়া কিন্তু তার থেকে অনেক বেশি বিপজ্জনক। হ্যাঁ বলো। এবার কোন সিকোয়েন্স তাহলে ল্যাক অপারেটরে কোন সিকোয়েন্সকে বাইন্ড করে, এক্সাক্ট কোন সিকোয়েন্সকে বাইন্ড করে, সেটা তো আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে অবশ্যই দেখবো যে ল্যাক অপারেটর এই ল্যাক প্রেসার কিভাবে অপারেটরকে বাইন্ড করে। হ্যাঁ বলো। তাহলে এমনি যে ভাইরাল যে আরএনএ পলিমারেজের যে T7 প্রমোটার, সেখানে কি ওই সিকোয়েন্সটা, ওই প্রমোটারের যে সিকোয়েন্সটা আর এই সিকোয়েন্সটা তো আলাদা থাকে দুটো, না একই থাকে? T7 প্রমোটার আর মানে ল্যাক প্রমোটার না, মানে যেখানে রিপ্রেসার বাইন্ড করছে সিকোয়েন্স আলাদা। একই হওয়ার জন্য রিপ্রেসারটা প্রমোটারের একটা ওভারল্যাপিং রিজিয়নে বাইন্ড করে, বাট রিপ্রেসারটা স্পেসিফিক্যালি একটা অপারেটর বলে একটা জায়গায় বাইন্ড করে, উইচ ইজ ডেফিনিটলি ওভারল্যাপিং রিজিয়ন। তার একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে বাইন্ড করে। তুমি যদি প্রমোটার সিকোয়েন্স বলতে চাও, প্রমোটার সিকোয়েন্সে বেসিক্যালি আরএনএ পলিমারেজ বাইন্ড করে, সেখানে একটা -10 -35 সাইট থাকে। ওকে, মানে নরমাল আমি ইকোলাই এর প্রমোটারের ক্ষেত্রে বলছি। তুমি ব্যাপারটা বোঝো, রিপ্রেসারটা অপারেটরকে বাইন্ড করছে, সেটার একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, দ্যাট ইজ ডেফিনিটলি ওভারল্যাপিং উইথ দ্য প্রমোটার সিকোয়েন্স, যার জন্য আরএনএ পলিমারেজের বাইন্ডিংকে এফেক্ট করছে এন্ড ফার্দার ট্রান্সক্রিপশনকে এফেক্ট করছে। বাট ইকোলাই আরএনএ পলিমারেজের যে প্রমোটার সিকোয়েন্স আর T7 আরএনএ পলিমারেজের প্রমোটার সিকোয়েন্স, সেটা ডিফারেন্টলি আলাদা। কিন্তু ইঞ্জিনিয়ার করে যে অপারেটর সিকোয়েন্সটা ঢোকানো হয়েছে যাতে ল্যাকাই রিপ্রেসার বাইন্ড করবে, সেটা সেম। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। আলাদা মানে প্রমোটারের একটা কনসেনসাস তো থাকবে, মারাত্মক আলাদা কিছু না, বাট দেয়ার আর ডিফারেন্স ইন বেস পেয়ার which makes ইকোলাই আরএনএ পলিমারেজ প্রমোটার আর রাদার উইক প্রমোটার, আর T7 আরএনএ পলিমারেজ প্রমোটার আর মাচ স্ট্রঙ্গার প্রমোটার। না হলে তো ইকোলাই আরএনএ পলিমারেজ প্রমোটারের আন্ডারেই টার্গেট জিন দিয়ে দিতাম, এত সমস্যা করে কি দরকার ছিল? কিন্তু তাতে এক্সপ্রেশন অনেক কম হতো। আমাকে এক্সপ্রেশনটা বাড়াতেও হবে, আবার লাইসোজাইম বা আইপিটিজি কনসেন্ট্রেশন রেগুলেট করে বা ল্যাক অপারেটরের সাহায্যে সেটাকে রেগুলেটও করতে হবে। আচ্ছা, তাহলে এরকম করে কোনো হোস্ট হোস্ট সেলের মধ্যে প্রোটিন এক্সপ্রেশন করাতে গেলে তো আমাকে দুবার রিকম্বিনেট করাতে হচ্ছে, একবার জিনোমে আর একবার প্লাজমিডে। বেসিক্যালি তোমাকে কিছুই করতে হচ্ছে না, তোমাকে স্ট্রেন গুলো কিনতে হবে। BL21 DE3, দ্যাট ইজ দ্য ইকোলাই স্ট্রেন, যেটা কিনতে পাওয়া যায়। BL21 কিলাইজ এসো ইকোলাই স্ট্রেন, যেটা কিনতে পাওয়া যায়। পেট ভেক্টর সিস্টেমও কিনতে পাওয়া যায়। এগুলোকে তুমি কোনোভাবেই তৈরি করতে পারবে না, দিস আর কপিরাইট। ও মানে তোমাকে পুরো ওখানে সিকোয়েন্স জিনোমে, অ্যাভেলেবল, মানে এই পেট যে আচ্ছা ভেক্টরটা, এটার পুরো সিকোয়েন্স তোমার কাছে অ্যাভেলেবল, আমার কাছেও আছে, সবার কাছেই আছে। এবং DE3 এরও পুরো সিকোয়েন্স আছে, বাট ইউ ক্যানট সিনথেসাইজ। এগুলো পেটেন্টেড, মানে ওই আচ্ছা কোম্পানি স্পেসিফিক্যালি, ওই নোভাজেন বা যে কোম্পানি পেটেন্ট করেছে তারাই অনলি তৈরি করতে পারবে। তোমাকে কিছু করতে হচ্ছে না, তোমাকে এইগুলো কিনতে হবে। আই উড সে দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ এগুলো তোমাদের বুঝতে হবে অ্যাকচুয়াল রিসার্চ বা অ্যাকচুয়াল আরডিটি প্র্যাকটিক্যাল করার জন্য, যে তোমাদেরকে কি কি করতে হয়। দিস সিস্টেম ইউ উইল পারচেজ। তবে ইন্ডিয়ান ল্যাবে কি হয়, একটা ল্যাব কিনে ইকোলাইকে তো তুমি গ্রো করাতে পারছো, কালচার করতে পারছো। সিমিলারলি একটা প্লাজমিড কেউ তুমি ট্রান্সফর্ম করে সেটা সংখ্যা বাড়িয়ে নিতে পারছো প্লাজমিড আইসোলেশন করে করে। বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার। ফলে আমি ধরো একটা 4000 টাকা দিয়ে কিনেছিলাম কোনো কালে আমার কাজের জন্য আইআইসিবির ল্যাবে, তারপর সেটাকে আমি কালচার করে 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 -80 তে রেখেছি, কালচার করে করে নিয়ে চলে এলাম শ্রীপদ সিং কলেজের ল্যাবে। সিমিলারলি পেট প্লাজমিড একটা নিয়েছি আমাদের দেবযানী ম্যাডামের ওইখানের ল্যাবের থেকে নিয়ে, সেটাকে আমি ট্রান্সফর্ম করেছি একটা ক্লোনিং হোস্টে, মানে DH5 আলফা বা টপ 10 এ নিয়ে, সেটাকেও আমি
আবার আইসোলেট করে করে পেট প্লাজমিডের সংখ্যাটাও বাড়িয়ে দিয়েছি। তো তুমি একবারই কিনবে, অনেকদিন চলে যাবে। আচ্ছা আমরা সব এগুলো তাও রিসেন্টলিও কিনেছি, 2019 সালেও আমরা কিনেছি। নেক্সট স্যার কোয়েশ্চেন। অরিজিন সেম থাকলে দুটো প্লাজমিড একসাথে সার্ভাইভ করতে পারে না কেন? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি তোমাদের থেকে চাই। ঠিক আছে, এই কোশ্চেনটা তো আমি পড়াচ্ছি না, তোমাদের রেপ্লিকেশন কে পড়ান? রেপ্লিকেশন হুম, এসবি ম্যাম পড়িয়েছে। এসবি ম্যাডাম পড়িয়েছেন। তো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসবে, ইউ ফাইন্ড ইট আউট, আনসারটা খুঁজে বার করো। দুটো প্লাজমিডের যদি অরিজিন অফ রেপ্লিকেশন সেম থাকে, দুটো কিন্তু সার্ভাইভ করতে পারবে না, কম্পিটেন্ট প্লাজমিড নয় এগুলো। অরিজিন অফ রেপ্লিকেশন সেম থাকা মানে যেটা সিকোয়েন্স যেটা সেম, অরিজিন অফ রেপ্লিকেশন সিকোয়েন্স যেটা দুটো প্লাজমিডের ক্ষেত্রে সেম, আরে এটাই তো? ডিফারেন্ট অরিজিন অফ রেপ্লিকেশন হয় না, ধরো F1 অরিজিন, TBR অরিজিন, ঠিক আছে? তো দুটো, হ্যাঁ ওইটাই অরিজিন অফ রেপ্লিকেশনের সিকোয়েন্স দুটোর ক্ষেত্রে যদি সেম থাকে। আচ্ছা মানে এগুলো শুনেছো, ঠিক আছে। F1 অরিজিন অফ রেপ্লিকেশন, এগুলো শুনেছো কি? শোনোনি মনে S1 হচ্ছে। হ্যাঁ স্যার, F1 নয়, F1। হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা, ওই সিকোয়েন্স, হ্যাঁ ওইটাই সিকোয়েন্স যদি দুটো সেম থাকে তাহলে সার্ভাইভ করতে পারবে না। ঠিক আছে স্যার, ভাববো। হ্যাঁ, ভাববে অবশ্যই, এবং ভেবে আমাকে বলবে যে এটা কি হলো। আর এনি আদার কোয়েশ্চেন? সুপর্ণা আছো? ওকে, আচ্ছা, লেট মি দেন গো ব্যাক টু দ্য স্ক্রিন। না, সুপর্ণা থাকবে না আমি জানতাম, ওকে আমি বলেছিলাম কোয়েশ্চেন করবো, তো যে এই সেশনটায় থাকবে না এটা আমি জানতাম। এনিওয়ে, শুভঙ্কর, তোমার কি জিজ্ঞাসা ছিল জিজ্ঞেস করে ফেলো এবার। স্যার, প্রোটিন পিউরিফিকেশনের ক্ষেত্রে প্রথমে তো কোনো সেলটাকে ফার্টিলাইজ করে ওখানকার যে প্রোটিনটা সেটা সংগ্রহ করা হচ্ছে একটা কাজ, মানে ফুড প্রথম কথা, এক্সট্রাকশন যেটা বলছে। দুটো কথা বলি, তোমার গলা আমি খুব পরিষ্কার শুনতে পাচ্ছি, ফলে কোনো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা নেই। হ্যালো, হ্যালো। আর হ্যালো। হ্যাঁ, তোমার গলা খুব পরিষ্কার শোনা যাচ্ছে, কোনো নেটওয়ার্কের সমস্যা নেই। আমি আপনারটা শুনতে পাইনি, কি বললেন? আর মিউট হয়ে গেছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে ওটা ফার্টিলাইজ নয়। তুমি সেলকে ফার্টিলাইজ কেন করবে? সেলকে ফাটিয়ে, তাই না না, বলতে চাইছো। সেলটাকে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে যে হ্যাঁ, ফুড এক্সট্রাকশন যেটা বেরোচ্ছে প্রথমে, হ্যাঁ, এবার তারপরে যে স্টেপটা করছি, দাঁড়ান একবার দেখি, ভুলে গেছি এটা। হ্যাঁ, 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 দেখে নাও। আহ, তারপরে যে ফ্র্যাকশনেশনটা করছি, সেখানে ফ্র্যাকশনেশন প্রসেস যেটা করছি প্রোটিনের ক্রুড এক্সট্রাক্টটা কালেক্ট করার পরে সেই ফ্র্যাকশনেশনের প্রসেস গুলো কি এই সল্টিং আউট, ডায়ালিসিস, কলাম ক্রোমাটোগ্রাফি, না ফ্র্যাকশনেশন যে প্রসেসটা করছি সেইটা করার পর এই প্রসেস গুলো করছি? আচ্ছা, বলে দিচ্ছি। মানে খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেনও করেছে। ঠিক আছে, সায়ন দাস তুমি আছো? হ্যালো, সায়ন দাস আছো? আচ্ছা, তো দেখা যাচ্ছে। যাই হোক, বিশ্বাস, তুমি বলো হ্যাঁ তো, স্যার। ও কোয়েশ্চেনটা কি করলো তুমি বলো তো, বুঝতে পারলে তোমরা কেউ ও কোয়েশ্চেনটা কি করলো? হ্যাঁ স্যার, ওই যে প্রোটিন এক্সপ্রেশন করার পর প্রোটিনটাকে তো আমাকে আইসোলেট করতে হবে, তো হ্যাঁ, আইসোলেট করার জন্য হ্যাঁ, সেলটাকে লাইসিস করছি, তারপরে যে প্রসিডিওরটা ফলো করছি, হ্যাঁ, ওই যে বললো কি ক্রোমাটোগ্রাফি আর সল্টিং। কি, হ্যাঁ, তো হ্যাঁ। এটা আর তো আইসোলেট করার জন্য এগুলো করছি না স্ক্রিনিং করার জন্য এটা করছি, এটাই কোশ্চেন ছিল তো? ও যেটা বলতে চাইছে যে ধরো তোমার যে প্রোটিনটা, তুমি ধরো সেইটাকে লাইভ করবে, লাইভ তো আর জলে করবে না, নিশ্চয়ই তুমি একটা বাফারে করবে। সেই বাফারে তোমার প্রচুর NaCl থাকবে, তোমাকে দিতেই হবে যাতে অ্যাগ্রিগেশন না হয়, একটা হাই আয়নিক স্ট্রেংথ মেনটেন করতে হয়। ঠিক আছে, কিংবা অনেক সময় প্রোটিনকে তোমার পিউরিফাই করার জন্য অ্যাফিনিটি কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়, মেটাল অ্যাফিনিটি কলাম ক্রোমাটোগ্রাফি, যার জন্য ইমিডাজল দিতে হয়। এইগুলো আমি তোমাদের বোঝাবো। আমি যেটা বলতে চাইছি, ওর বক্তব্য হচ্ছে আমি তো একটা সেলকে নিয়েছি একটা বাফারে, সেখানে সল্ট আছে, ফ্রিজ আছে বা হেপেস বাফার আছে, NaCl আছে, ইমিডাজল আছে ইত্যাদি। কিন্তু আমি যে প্রোটিনটা নিয়ে ডাউনস্ট্রিম কাজ করব বা অ্যাসে করব, তাতে তো এইগুলো থাকতে হবে না, থাকলে চলবে না। তাহলে এইগুলো আমাকে কি করতে হবে? আমাকে ডাইলেসিসের সাহায্যে বার করে দিতে হবে।
ডায়ালিসিসের সাহায্যে বাদ কিভাবে করবে না, প্রোটিনটাকে একটা ডায়ালিসিস ব্যাগের মধ্যে ভরে ঘোরাবে। বাইরে যে মিডিয়ামটা থাকবে তাতে তোমার নর্মাল মানে ফিজিওলজিক্যাল যে বাফার সেই কন্ডিশন থাকবে। তো তোমার প্রোটিনে যেহেতু প্রচুর নুন আছে, তাহলে ডায়ালিসিস ব্যাগ দিয়ে ওই নুনটা বেরিয়ে চলে গেল, কিংবা বাফার গুলো কিছু বেরিয়ে চলে গেল, ইত্যাদি ইত্যাদি, যাতে প্রোটিনটাকে আবার নেটিভ কন্ডিশনে আমি ফেরত আনতে পারি। দিস ইজ কল্ড সল্টিং আউট। তুমি একটা প্রোটিনকে আইসোলেট করলে হাই আয়নিক স্ট্রেংথের বাফারে, তারপর তোমাকে নুন জাতীয় জিনিসগুলোকে বার করতে হলো থ্রু ডায়ালিসিস। জিজ্ঞেস করবে ব্যাগের থ্রু দিয়ে স্যার প্রোটিনটা কেন বেরিয়ে চলে যাচ্ছে না? না, প্রোটিন বেরিয়ে যাবে না, তুমি ডায়ালিসিস ব্যাগের সাইজ এমনই রাখবে যে 1 কেডি বা 2 কেডি এর নিচে যেগুলোর মলিকিউলার ওয়েট হবে সেগুলো বেরিয়ে যাবে, এগুলোর উপরে যেগুলোর মলিকিউলার ওয়েট হবে সেগুলো বেরিয়ে যাবে না। ঠিক আছে, এবার ওর প্রশ্ন হচ্ছে যে আমি যখন ফ্র্যাকশনেশন মানে একটা ফুড এক্সট্রাক্টকে আইসোলেট করলাম, এবার করে আমি সেগুলোকে বিভিন্ন ফ্র্যাকশনে ডিভাইড করছি ক্রোম্যাটোগ্রাফির সময়, কোন ফ্র্যাকশনে আমার প্রোটিনটা আছে সেইটা জানার জন্য দুভাবেই করা যেতে পারে। একটা প্রসেস হচ্ছে যে তুমি নির্দিষ্ট যে ফ্র্যাকশনে তোমার প্রোটিনটা আছে সেটা দেখে নিলে। দেখবে কিভাবে? ইউজুয়ালি দুভাবে দেখা হয়। বেস্ট হচ্ছে অ্যাসে করে। তোমার ধরো তুমি 10টা ডিফারেন্ট ফ্র্যাকশন পেলে, প্রত্যেকটা ফ্র্যাকশনে তুমি অ্যাসে করবে। ধরো প্রোটিনটা একটা কোনো ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে কালার প্রোডাক্টে কনভার্ট করে, ঠিক আছে? তাহলে তোমার যে পার্টিকুলার ফ্র্যাকশনটার জন্য কালার প্রোডাক্ট তৈরি হলো সেই ফ্র্যাকশনে তোমার প্রোটিনটা আছে। সবকটা ফ্র্যাকশন থেকে কিছুটা করে এক্সট্রাক্ট নিয়ে তুমি দিচ্ছ রিঅ্যাকশনে। যে ফ্র্যাকশনের থেকে প্রোডাক্ট নিয়ে দিলে তোমার কালার প্রোডাক্ট তৈরি হলো সেই ফ্র্যাকশনে তোমার প্রোটিন অফ ইন্টারেস্টটা আছে। এইবারে সেই ফ্র্যাকশনটাকে নির্দিষ্ট তুমি নিয়ে তুমি ডায়ালিসিস করলে, করে সেই ফ্র্যাকশনের থেকে তুমি পুরো সল্টটা বার করে দিবে। Salt and buffer. This is one of the processes and the most important process. Why I would tell you? কারণ এই প্রসেসে তোমার খরচা কম। তোমার যদি পুরো ফ্র্যাকশনের থেকে আইসোলেট করতে হয় তোমার অনেক বাফার ইত্যাদি লাগবে, তো বাকি ফ্র্যাকশন গুলো এমনিই ফেলা। তোমার যে ফ্র্যাকশনে প্রোটিনটা আছে তুমি সেটাকেই শুধু ডায়ালাইজ করবে সল্টিং আউট করার জন্য। দিস ইজ দ্য মোস্ট প্রেফার্ড প্রসেস। আবার অনেক সময় ফ্র্যাকশনেশন এবং সল্টিং আউট একসাথেও হয়ে যায়। কিভাবে? না, তুমি ডায়ালিসিস মেমব্রেনে সল্টিং আউট না করে তুমি কোনো কলমে সল্টিং আউট করছো। কলম কি? ইটস কল্ড আ 5 কেডি কলম। মানে 5 কেডির নিচে যে জিনিসগুলো আছে সেগুলো সব বেরিয়ে চলে যাবে। তোমার প্রোটিনটা আমি ধরেই নিচ্ছি 5 কেডির বেশি, সেটা কিন্তু বেরিয়ে যাবে না, সেটা ওই কলমে থেকে যাচ্ছে আর কি। তাহলে কলমের ওপরের প্রোডাক্টটা নিয়ে নিচ্ছ, তাতে তোমার প্রোটিন আছে আর তলায় সল্টগুলো বেরিয়ে চলে যাচ্ছে। এবার নিয়ে নিচ্ছ কিছু, নিয়ে নিচ্ছ একটা নির্দিষ্ট মানের বাফারে, যাতে অত সল্ট কনসেন্ট্রেশন নেই, নিয়ার অ্যাবাউট ফিজিওলজিক্যাল কনসেন্ট্রেশনে আছে। তাহলে ফ্র্যাকশনেশনটা যে কলমে করছো সেই কলমেই কিন্তু তুমি সল্টিং আউট করে দিতে পারছো। দুভাবেই হয়। Preferred process is you fractionate it, you get the fraction with your protein of interest, then you dialyze it or sort it out using columns so that you get a protein in native condition or with your required buffer condition, with your required buffer concentration. Is that okay? নিভা, ওই পাখাটা অনই রাখতে। ঠিক আছে, বোঝা গেছে? আর কারোর কোনো কোয়েশ্চেন? এগুলো তো আমাদের পড়ানো হবে, আছে তো সিলেবাস এগুলো। হ্যাঁ আছে, কার কোশ্চেনে আছে আমি জানি না, অবশ্যই পড়ানো হবে। ঠিক আছে, মানে পড়ানো তো সবই হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমাদের সঙ্গে তো আর দেখাই হচ্ছে না, আর এবছরে তো হবে বলেও মনে হচ্ছে না। তো দ্যাট ইজ দ্য প্রবলেম। সুপর্ণাকে কোয়েশ্চেন করবো বলেছিলাম, সুপর্ণা পালিয়েছে 100%। আমি বলছি এটার অন্য কোনো কারণ নেই। আর কার কি কোয়েশ্চেন আছে বলো? ওকে, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আবার রুদ্রজিৎ কেন জয়েন করলো না আমি বুঝতে পারলাম না, বাট এনিওয়ে লেট আস সি। ওকে, বাই ফর টুডে। নেক্সট ক্লাস নেবেন তো? হ্যাঁ আমি জানিয়ে দেবো। আর কখন? আজকে আর কোনো ক্লাস নেই। আজকে 1টা থেকে নেবেন বলেছিলেন। না না, আর কোনো ক্লাস নেই আজকে। আমি তোমাদের অবশ্যই এই এখন থেকে রেগুলার দিনে 1টা-2টো করে ক্লাস হবে, তো সিলেবাস নিয়ে চিন্তা করো না। বাট মেক শিওর এই উইকের মধ্যে তোমরা ওই পিডিএফ গুলো জেনারেট করে দিচ্ছ আর কি। ওকে।
ঠিক আছে স্যার। ওকে।